রুমের লাইট অফ, রুমের কোথাও রোদেলা নেই, বারান্দার দরজা বাইরে থেকে বন্ধ, তার মানে বারান্দায় অবস্থান করছে রোদেলা। আয়াজ বুঝতে পারল বিশাল বড় হোম স্ক্রিনে চলছে টাইটানিক মুভির রগরগে দৃশ্য। দেখেই চোখ বড় বড় হয়ে গেল আয়াজের। ভেতরে ভেতরে রোদেলার পাগলামি এবং ছেলে মানুষের দেখে হাসিও আসলো, কিন্তু মনোযোগ দিয়ে দৃশ্যটি দেখছে আয়াজ। আসলে বুঝতে চাইছে রোদেলা কি বুঝাতে চাইছে এই দৃশ্য দেখিয়ে। মনোযোগ দিয়ে দৃশ্যটি বসে বসে দেখলো আয়াজ, তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখলো রোদেলার কখন এন্ট্রি হয়। কিছুক্ষণ পর আসলো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। রোদেলার এন্ট্রি হলো। রোদেলা শিফনের একটা ব্ল্যাক শাড়ি পরে এসে আয়াজের সামনে দাঁড়ালো। পাতলা শিফনের শাড়ি, ভেতরে সবকিছুই মোটামুটি দৃশ্যমান। যতটুকু দেখলো একটা পুরুষ সিডিউসড হবে ঠিক ততটুকুই দৃশ্যমান এবং হট লাগছে, স্বীকার করতেই হবে। রোদেলা আয়াজের সামনে এসে দাঁড়িয়ে সরু নয়নে তাকিয়ে রইল আয়াজের দিকে। এদিকে আয়াজ শীতল নয়নে রোদেলার দিকে তাকিয়ে বুঝতে চাইলো যে রোদেলা কি চাচ্ছে। দীর্ঘ সময় একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে রইল। কিছু সময় পর নীরবতা ভেঙে রোদেলা বলল, আপনার কি কিছু হচ্ছে না মুনতাসির সাহেব? আয়াজ শুকনো ঢোক গিলল। ভিতরে ভিতরে অনেক কিছুই হচ্ছে, নাড়িয়ে দিয়েছে আয়াজকে, কিন্তু বাইরে শীতল চোখ দুটি দেখে বোঝার উপায় নেই ভিতরে কি চলছে। কিছুক্ষণ এভাবে অতিবাহিত হওয়ার পর আয়াজ এক পায়ের উপর পা তুলে আরাম করে হেলান দিয়ে বসে জিজ্ঞাসা করলো, কি হওয়ার কথা বলছো রোদেলা? রোদেলা থতমত খেলো, তারপরে কোনো মতে আমতা আমতা করে বলল, আপনার কি গরম লাগছে না? আয়াজ ভিতরে ভিতরে মনে মনে হাসলো, কিন্তু বাহিরে বুঝতে দিল না। বলল, এসি চলছে, গরম কেন লাগবে রোদেলা? রোদেলা চারিদিকে নজর বুলিয়ে দেখলো। হ্যাঁ তাই তো, ফ্যান চলছে, এসি চলছে, গরম তো লাগার কথা নয়। কেমন লাগলো মুভি? আয়াজ শীতল নয়নে তাকিয়ে থেকে ধীরে ধীরে উত্তর দিল, এই মুভি আমি যখন 17-18 বছর তখন দেখেছি। এইটা আমার জন্য নতুন কিছু নয়, অনেকবার দেখেছি। রোদেলা বুঝতে পারছে না আর কি করবে। মুভিও দেখানো শেষ। রোদেলা কেউ এত সুন্দর শিফন শাড়িতে জড়িয়ে দেখাচ্ছে, তারপরে লোকটা গরম লাগছে না। তবে কি মায়ের কথাই ঠিক? লোকটা কি অসুস্থ নাকি অন্য কোথাও ইন্টারেস্ট আছে? এখন তাহলে তৃতীয় পদ্ধতি অ্যাপ্লাই করার পালা। কথাগুলো মনে মনে ভাবলো রোদেলা। আয়াজ খুব বুঝতে পারছে রোদেলার পরবর্তী স্টেপ কি হতে পারে। এই টিনেজ বয়সে আয়াজ বহু আগে পার করে এসেছে, তারপরেও চুপচাপ শান্তভাবে বসে রইল দেখার জন্যে রোদেলা কি করতে পারে। আয়াজেরও মজা লাগছে রোদেলাকে এই আফতারে দেখে। রোদেলা লজ্জা সংকোচ নিয়েও একটু একটু করে হেঁটে আয়াজের কাছে আসতে লাগলো। হাত দিয়ে চুলগুলো কানের পিছনে গুজে হেঁটে আসার সময় হঠাৎ শাড়ির সাথে পা পেঁচিয়ে ফসকে আয়াজের উপর পড়ে গেল। যদিও এটা প্ল্যানের মধ্যে ছিল না, তবু আয়াজ প্রস্তুত ছিল, তাই ধরে ফেললো সহজেই। রোদেলা আয়াজের উপর পড়তে আয়াজ রোদেলাকে ধরে ফেললো। রোদেলা যেহেতু একটা প্ল্যান করা ছিল না, তাই হকচকিয়ে গেল, বুঝতে পারছে না এরপর কি করবে। আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল রোদেলার দিকে। কিছুক্ষণ এভাবে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকার পর নীরবতা ভেঙে রোদেলা বলল, আপনার কি এখনো কিছু হচ্ছে না মুনতাসির সাহেব? আয়াজ অবাক হয়ে গেল। ঠিক কি হবার কথা বলছে রোদেলা? আয়াজ যা বুঝতে পারছে তাই শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে। কি হবে রোদেলা? কি হওয়ার কথা বলছো? আমাকে একটু খুলে বলবে? রোদেলার বারবার শুকনো ঢোক গিলছে, গলাটা মনে হয় শুকিয়ে কাঠ হয়ে গেছে, জিভ দিয়ে বারবার ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। এদিকে আয়াজের যে বেহাল অবস্থা রোদেলাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। আয়াজ দেখতে চাচ্ছে রোদেলা কত দূর পর্যন্ত যেতে পারে। রোদেলা কোনো মতে আমতা আমতা করে মায়েরার শিখিয়ে দেওয়া বাক্যটি বলেই ফেল। রোদেলা আয়াজের কাছে কোনো মতে কাঁপতে কাঁপতে বলল, আপনার কি গরম লাগছে না আমায় কোলে নিয়ে? আপনার শরীরে কি কোনো চাহিদা সৃষ্টি হচ্ছে না আমাকে পাওয়ার জন্য? প্রশ্নটা করে লজ্জায় চোখ বন্ধ করে ফেললো রোদেলা। উত্তরের জন্য অপেক্ষা করতে পারল না। আয়াজের ঠোঁটের কোণে খেলে গেল দুষ্টু হাসি। রোদেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি যেভাবে আমার কোলে আসো, আমার অনেক কিছু হচ্ছে। কয়টা তোমাকে খুলে বলবো? কি শুনতে চাও তুমি? রোদেলা এখনো চুপ বন্ধ করে চুপ করে রইল, ঠোঁটগুলো তিত্তির করে কাঁপছে। আয়াজ আবার কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি ঠিক যে মুভি সিন দেখে আমাকে হট করতে যাচ্ছিলে, তা আমি আরো 25 বছর আগে দেখে শেষ করে ফেলেছি রোদেলা। এর থেকে খোলামেলা হট সিন দেখলেও আমার কিচ্ছু হবে না, অতটুকু তো অভ্যস্ত হয়ে গেছে আমি। বাকি রইল তোমার শিফন শাড়ি পরে আমার কাছে আসা। ট্র্যাশমি, তুমি যদি মোটা কটন শাড়ি পরে আমার কাছে আসো, তোমার কোনো কিছু দৃশ্যমান না হয়, তারপরেও আমি ভিতরে ভিতরে হট হয়ে থাকি। এর জন্য তোমার পাতলা শাড়ি পরে আমার কাছে আসতে হবে না। তারপর একটু দুষ্টু হেসে রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল, এই যে তুমি আমার কোলে আসো, আমার অনেক কিছু হচ্ছে। তুমি কি বুঝতে পারছো কিচ্ছু? ক্যান ইউ ফিল ইট শোনা? আমার শিরা অপশিরা ধ্বনিগুলো পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য ছটফট করছে। এই যে তুমি আমার কোলে উপরে চড়ে আমার বুকে আসো, মন চাচ্ছে আমার বুকের বাজারে জড়িয়ে ধরে তোমাকে পিষে ফেলি। তুমি ঠিক কি শুনতে যাচ্ছ রোদেলা? আমি বলে কি তুমি শুনতে পাবে আমার ঠিক কি হচ্ছে? আয়াজের এমন ঘোর লাগা কণ্ঠে কথাগুলো শুনে রোদেলার কাঁপুনি বেড়ে গেল। রোদেলা চোখ খোলার সাহস করতে পারছে না। কোনো মতে আয়াজের শার্টের কলার ধরে কাঁপতে লাগলো। আয়াজ আবার বলতে শুরু করলো,
এই যে তুমি আমার বুকে শার্টের গলা চেপে ধরেছো, মন চাচ্ছে তোমাকে বিছনায় নিয়ে তোমার হাত দুটো চেপে ধরে তোমার উপরে আমি আর একটু টর্চার চালাই। রোদেলা এবার ভয়ে চোখ খুলে ফেলল, শার্টের কলারটা ছেড়ে দিল। রোদেলা কোনো মতে সাহস করে বলল, আপনি কি অসুস্থ? এগুলো আপনার করতে মন চাচ্ছে কিন্তু আপনি করছেন না কেন? নিশ্চয়ই আপনি অসুস্থ, নাকি আমার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই? আয়াজ ভ্রু কুচকে তাকিয়ে রইল রোদেলার দিকে। ও তাহলে এই দুটো কথায় শিওর হতে এসেছে রোদেলা। আয়াজ অসুস্থ নাকি ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, অর্থাৎ অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে। এবার ঠোঁট এলিয়ে হাসলো আয়াজ। রোদেলার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রোদেলাকে কোল থেকে নামিয়ে জিজ্ঞাসা করলো, আয়ানকে কোথায় পাঠিয়েছো? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আমার প্রতি কি আপনার কোনো ইন্টারেস্ট নেই? আপনার কি কিছু হয় না? শরীরে চাহিদা সৃষ্টি হয় না? আপনি কি অসুস্থ বলুন? আমি কি সুন্দর নই? কিভাবে আপনি আমাকে পেয়েও সবসময় ছেড়ে দেন? কিভাবে আপনি দিনের পর দিন একা থাকেন? আপনি কি ইম্পর্টেন্ট নাকি আপনার ছেলেদের পছন্দ? আপনার কি রুচি পরিবর্তন হয়ে গেছে? একদমে প্রশ্নগুলো করলো রোদেলা। আয়াজ বিরক্তি নিয়ে তাকালো রোদেলার দিকে, তারপর সামনে এসে রোদেলাকে বলল, আমি ইম্পর্টেন্ট হলে আয়ন কীভাবে হলো? যদি আমার ছেলে পছন্দ হতো তাহলে আয়নের জন্য কীভাবে হলো? বোকার মতো প্রশ্ন করো কেন রোদেলা? এত ছোট তুমি নাও। এবার রোদেলা আয়াজের সামনে এগিয়ে এসে শার্টের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, তাহলে হয়তো আপনি এখনো অসুস্থ হয়ে গেছেন। আপনার হয়তো শরীরে কোনো চাহিদা হয় না। আপনাকে ডক্টর দেখাতে হবে, তাই না? চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। বলেই রোদেলা আয়াজের হাত ধরে টানতে লাগলো। আয়াজ রোদেলার হাত ধরে হ্যাচকা টানে রোদেলাকে নিজের বুকে নিয়ে এসে ঘাড়ের পিছনে হাত দিয়ে রোদেলার চুলগুলো ধরে বলল, আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন করার মতো বোকা বুদ্ধিগুলি তোমাকে কে দিয়েছে রোদেলা? এই মুহূর্তে পুরুষত্ব প্রমাণ দিলে তুমি সহ্য করতে পারবে? সন্ধ্যা পার হয়ে যাচ্ছে রোদেলা, বাইরের অবস্থা ভালো নয়। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হবে। বাসায় যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। বলেই আয়াজ বারান্দার দিকে যাবে এমন সময় রোদেলা হাত টেনে ধরে বলল, আমার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই না? আপনার নিশ্চয়ই কোনো সেক্রেটারির সাথে চক্কর আছে? কথাটা শুনে আয়াজের যেন আকাশ মাথায় ভেঙে পড়ল। মাথা ঘুরিয়ে রোদেলার দিকে তাকিয়ে বলল, আর ইউ কিটিং? কিডিং ফিডিং এত কিছু জানি না। সেক্রেটারি সবসময় আপনার মেয়ে হতে হবে কেন? ছেলেরা কি সেক্রেটারি হতে মানে হিসেবে ভালো কাজ করতে পারে না? অবুজের মতো এক নাগারে কথাগুলো বলল রোদেলা। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে হতাশায় এক দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে বলল, আল্লাহ আজকের দিনটা পার করে দাও। আজকের দিনটা আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও। এই মেয়ে কিছুক্ষণ আগে আমার পুরুষত্ব নিয়ে টানাটানি করেছে, এখন আমার চরিত্র নিয়ে টানাটানি করছে, একটু পর না জানি কি কি নিয়ে টানাটানি করে। আয়াজ ধৈর্যের সাথে রোদেলার সামনে এগিয়ে এসে বলল, আয়নকে কোথায় পাঠিয়েছো? সন্ধ্যা হয়ে গেছে, ঝড় বৃষ্টি আসবে। ওকে ফোন দিয়ে বলো বাসায় আসতে, আর তোমাকে আমি বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। বলেই ফোন হাতে নিয়ে ফোন দিবে কাউকে এমন সময় রোদেলা ফোনটা ছিনিয়ে নিয়ে বলল, যাব না বাসায়। আমি এই বাসায় থাকবো। দেখি কার ক্ষমতা আমাকে এখান থেকে তাড়ায়। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে আর মনে মনে ভাবছে, মেয়েটি জানে না বাঘের গুহায় ঢুকে পড়ে বলেছে বাঘের লেজ দিয়ে কান চুলকাবে। এই মেয়েকে কে বুঝাবে? আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না, ঠিক খেয়ে ফেলবো একটু পর। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলে মনে মনে বলে, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দেবো আমাকে। রোদেলা আয়াজের চোখ বন্ধ করা দেখে বলল, চোখ বন্ধ করে কার কথা মনে করছেন? নিশ্চয়ই যার সাথে অ্যাফেয়ার আছে তাদের কথাই মনে করছেন। আমি আপনার মুখ থেকে আজকে স্বীকার করিয়েই ছাড়বো কার কার সাথে আপনার অ্যাফেয়ার আছে। মায়েরা যা যা বলেছে একটাও ভুল বলেনি। আপনি অসুস্থ এবং আপনার কারোর সাথে অ্যাফেয়ার অবশ্যই আছে, নইলে এরকম একটা সিচুয়েশন আপনার কিছুই হচ্ছে না কেন? রাগের বশে মায়েরার নামটা বলে ফেললো রোদেলা। আয়াজ সাথে সাথে চট করে চোখ খুললো, বলল, ও মায়েরা, তাহলে ও তোমাকে এগুলো শিখেছে? আর কি কি শিখেছে শুনি? আমার কি হবে খুলে বলেনি তোমাকে? রোদেলা ভয়ে শুকনো ঢোক গিলল, তারপর আবার সাহস সঞ্চয় করে বলল, যে খুশি সে শিখাক, যা খুশি তা শিখাক। আপনার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই কেন? এটাই তো সত্যি কথা। আয়াজ রোদেলার পাগলামি দেখে ঘন ঘন নিঃশ্বাস ছাড়লো। নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না, তাই রাগ মাথার উপর উঠে যাচ্ছে। এই মেয়েটা কেন বুঝতে পারছে না যে আয়াজ একটা পুরুষ মানুষ এবং ওরও কষ্ট হচ্ছে নিজেকে এভাবে নিয়ন্ত্রণে রাখতে। আয়াজ একটু ঠান্ডা হয়ে বলল, রোদেলা শোনো আমার, দেখো সামনে তোমার পরীক্ষা, 3টা মাস একটু মনোযোগ দিয়ে পড়ো, তারপর আমরা এসব নিয়ে কথা বলবো, ঠিক আছে? ও আরো 3 মাস আপনি পরকীয়া চালাবেন আর আমি এগুলো নিজে চোখে দেখে সহ্য করব? কখনোই না। বলেই ঝরঝর করে কেঁদে দিল রোদেলা। একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দেবো, বেয়াদব মেয়ে। তোমাকে বলেছি না মুখে মুখে তর্ক আর বেয়াদবি করা আমার একদম পছন্দ না। কে বলেছে তোমাকে আমি পরকীয়া করি? তুমি দেখছো কখনো?
রাগের বশে কথাগুলো বলে ফেললো আয়াজ। রোদেলা আয়াজের ধমক শুনে কেঁপে উঠলো, সাথে সাথে কান্নার বেগ আরো বাড়তে থাকলো। আয়াজ রোদেলার কান্না দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। একটু রাগের বশে বেশি বলে ফেলেছে আয়াজ। রোদেলার দিকে হাত বাড়িয়ে দিল চোখ মোছার জন্য। ঠিক তার আগে রোদেলা উল্টে ঘুরে দরজার দিকে দৌড় দিল। একে বাসায় চলে যাবে, থাকবে না আর এখানে, আসবে না কখনো এই বাড়িতে। মুনতাসির সাহেব অসভ্য চরিত্রহীন লোক, তার সাথে আর থাকবে না রোদেলা। এসব ভাবতে ভাবতে রোদেলা দরজা খুলে বাইরের দিকে বের হয়ে গেল। আয়াজ ভ্যাবাচাকা খেয়ে গেল, কি হলো ব্যাপারটা। সাথে সাথে হুঁশ ফিরে পেতে রোদেলার পিছু পিছু ছুটলো। দেখলো রোদেলার সিঁড়ি ভেঙে অলরেডি নিচে চলে গিয়েছে, কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝড়ো হাওয়া বইছে, মনে হচ্ছে অসময়ে কালবৈশাখী ঝড় হবে। আয়াজ বারবার রোদেলার নাম ধরে ডাকছে, কিন্তু রোদেলা দাঁড়াচ্ছে না। দৌড়ে মেন গেট পার হয়ে বের হয়ে গেল। সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। আয়াজও বৃষ্টিতে ভিজে ভিজে রোদেলার পিছু ছুটলো। একটু সামনে এগোতে রোদেলার হাত ধরে ফেললো, বলল, সোনা প্লিজ চলো, আমি তোকে নিচে পৌঁছে দেবো। ছাড়ুন আমায়। আপনার যাদের প্রতি ইন্টারেস্ট আছে আপনি তাদের কাছেই যান। এই জন্যই ইতালি এতদিন থেকেও আমাকে একটাবারও ফোন করেনি আপনি, রাইট? আমাকে আপনার মনেও পড়েনি, কারণ ওখানে তো কেউ ছিল আপনার জন্য। আমাকে নিয়ে তো আর আপনার ভাবতেই হবে না। বললেই হাত ছুটানোর জন্য ছটফট শুরু করে দিল রোদেলা। আয়াজ পড়ে গেল মহা মুশকিলে। রোদেলাকে একা ঝড় বৃষ্টির রাতে ছাড়াও যাবে না, আবার বাসার ভিতরে নিয়ে যাওয়াটাও যে ভয়ঙ্কর বিপদের মহা সংকেত। রোদেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো আয়াজ এই মেয়েকে বুঝাবে বাড়ির ভেতরে গেলে যে আয়াজ আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। এই মেয়েটা এত অবুঝ কেন, কেন বুঝতে চায় না রোদেলাকে ছাড়া ওর মনের মধ্যে আর কেউ নেই। মেয়েটা কেন বুঝতে চাচ্ছে না ওর প্রত্যেকটা স্পর্শে আয়াজের দেহ মনে শিহরণ বয়ে যাচ্ছে। কত কষ্ট করে এতদিন নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে তা শুধু আয়াজ জানে। আর এই নিয়ন্ত্রণ আজকে থেকে নয়, সে কিশোরী বয়সে রোদেলাকে দেখে শিহরণ বয়ে যেত আয়াজের শরীরে। ওদিকে শিপ্রা বোঝাচ্ছে রোদেলা থেকে দূরে থাকার জন্যে, আর এদিকে মেয়েটার চরিত্র এবং পুরুষত্ব দুটো নিয়ে টানাটানি করছে। নিজের স্বেচ্ছায় বাঘের খাঁচায় ঢুকে পড়েছে, এখন তার কাছ থেকে তার পুরুষত্বের প্রমাণ চাইছে। হে আল্লাহ মাবুদ, এই মেয়েটাকে কে বুঝাবে আয়াজ সাধারণ পুরুষদের মতো একজন পুরুষ যার তার বউকে কাছে পাওয়ার ইচ্ছা এবং শরীরে শিহরণ বয়ে যায়। চোখ খুলে রোদেলার দিকে তাকিয়ে শেষবার বোঝানোর চেষ্টা করলো। আয়াজ বলল, শোনো, আমার আজকে বাড়ির ভেতরে যাওয়া তোমার জন্য ঠিক হবে না। আমি গাড়ি নিয়ে আসছি, নিজে ড্রাইভ করে তোমাকে এই বাসায় পৌঁছে দেবো, কেমন? এটা নিয়ে আমরা পরে কথা বলবো ঠান্ডা মাথায়। আর আয়ানকে কোথায় পাঠিয়েছো বলো, ফোন করে আসতে। ও চলে আসবে বাড়িতে, ড্রাইভার পাঠিয়ে দিচ্ছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। বলেই রোদেলার হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। রোদেলার রাগও সপ্তম আকাশে চলল। রোদেলার আসলে মনে হতে লাগলো আসলেই মুনতাসির সাহেব রোদেলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যদি থাকতো এমন একটা সিচুয়েশনেও বারবার রোদেলার বলার পরও রোদেলাকে এভাবে অবজ্ঞা করতে পারতো না। ব্যাপারটা রোদেলার আত্মসম্মানে খুব লাগলো, যেন নারীত্বে আঘাত লাগলো ছোট্ট সদ্য কৈশোর পার করা যুবতী মেয়েটির। রোদেলা হাত ঝাড়া দিয়ে বলল, কোনো কথা হবে না আপনার সাথে। আপনি যাদের সাথে প্রেম করেন তাদের সাথেই যান। আয়াজের রাগ সপ্তম আকাশে চলল। আয়াজ রোদেলাকে জিজ্ঞাসা করলো। আয়ান কখন ফিরবে? রোদেলা রাগে গড়গড় করে বলল, আয়ান 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 3 ঘন্টা পর ফিরবে, ও মুভি দেখতে গিয়েছে মায়ের সাথে। আয়াজ রোদেলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রোদেলাকে জোরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে কোলে তুলে নিল। তারপর বলল, চলবে? কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, বাসায় যাবো আমি। আর কি চলবে? আয়াজ রোদেলার দিকে তাকিয়ে থেকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পুরুষত্বের প্রমাণ চেয়েছো, প্রমাণ দিব। আমি আবার কোনো কিছু কম দেওয়া বিশ্বাসী না, বারবার দিব, চলো। আয়াজ কথা শুনে রোদেলা ভয় পেয়ে গেল। ওর আর মায়েরার কথা হয়েছিল, আয়াজ যদি সবকিছু মেনে নেয়, অন হয়ে যায়, তখন ও বলবে আমি শুধু চেক করতে চেয়েছিলাম। কিন্তু এখন তো ফেসে যাচ্ছে রোদেলা, তাই বলল, না না, আমার কোনো প্রমাণ লাগবে না। ছাড়ুন আমায়, আমি বাসায় যাবো, দেরি হয়ে যাচ্ছে। আয়াজ রোদেলাকে কোলে নিয়ে যেতে যেতে বলল, এসেছো তোমার ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। আর ট্রাস্ট মি হানি, আজ রাত বা তোমাকে প্রমাণ দিব যে আমার শুধু তোমার উপরে ইন্টারেস্ট আছে, আর আমি একদম সুস্থ। উত্তেজনা, আবেগের যন্ত্রণায়, ব্যথায়, সুখে ছটফট করবে, চিৎকার করবে, কিন্তু ট্রাস্ট মি হানি, আমি প্রমাণ দেওয়া থেকে পিছু হটবো না। ছাড়ুন অশুভ চরিত্রহীন লোক, আমি বাড়ি যাব, দেরি হচ্ছে আমার। ছটফট করে কথাগুলো বলল রোদেলা। অনেক সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, তুমি নাওনি, এখন আর ছাড়বো না। রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। রোদেলা মনে মনে ভাবছে পড়ে গেছে মহাবিপদে। এই বিপদ থেকে উদ্ধার পাবার উপায় কি? বুদ্ধি পাকিয়ে বলল, অ্যান চলে আসবে, ছাড়ুন। আমি মিথ্যে বলেছিলাম, 3 ঘন্টা না, ওই এখনই চলে আসবে, ছাড়ুন। কথা শুনতে শুনতে আয়াজ চলে আসলো নিজের রুমে। দরজার লক খুলে ভেতরে ঢুকে দরজার লক লাগিয়ে রোদেলাকে নিয়ে চলে আসলো বিছানার কাছে। এদিকে রোদেলা
ছুটার জন্য ছুটাছুটি করছে। আয়াজ না পেরে রোদেলাকে বিছানায় ছুঁড়ে মারল। বাহিরে কালবৈশাখী ঝড় বৃষ্টির ঘনঘটা, পর্দাগুলো বাতাসে উঠছে, সারা ঘর জুড়ে বেলি ফুলের সুবাস। রোদেলা বিছিয়ে ছিল বেলি ফুল আয়াজের মুড অন করার জন্যে। থেকে থেকে বৃষ্টির ছাট রুমের ভিতরে আসছে। আয়াজের দেহ মনেও কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে বাহিরে ঝড় যেমন সবকিছু ভেঙে চুরে ধ্বংস করে শান্ত হবে, আজ আয়াজও সবকিছু ভেঙে চুরে তারপর শান্ত হবে। আয়াজ রোদেলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল রুমের দরজার কাছে, গিয়ে রুমের দরজার পাসওয়ার্ড চেঞ্জ করে দিল। ঘন ঘন শ্বাস নিচ্ছে আয়াজ। নিজেকে নিয়ন্ত্রণের বিন্দুমাত্র ইচ্ছে আজ আয়াজের নেই। আয়াজ নিজেও চাচ্ছে আজ সবকিছু ভেঙে চুরে শান্ত হতে। তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো রোদেলার দিকে, দেখলো রোদেলা গুটিসুটি মেরে খাটের সাথে চেপে বসে আছে। আয়াজ ধীরে ধীরে এগিয়ে আসলো রোদেলার কাছে, তারপর বলল, কি বলেছিলে? আয়ন চলে আসবে? ওয়েট, আইনের ব্যবস্থা করছি আমি। বলেই ফোন হাতে নিয়ে ড্রাইভারকে ফোন লাগালো আয়াজ। দুইটা রিং হওয়ার সাথে সাথে ড্রাইভার ফোন রিসিভ করলো। ওপাশ থেকে ড্রাইভার কিছু বলবে তার আগে আয়াজ নির্দেশ দিল, আজকে আয়ান এই বাসায় আসবে না। আমার শ্বশুর বাড়িতে আয়নকে ড্রপ করবে। বলবে পাপা একটি জরুরি কাজে বাইরে আছে, তাই খালি বাড়িতে ওর একা থাকতে হবে না। বুঝতে পেরেছো কি বলেছি? ওপাশ থেকে উত্তর এলো। জি বস, বুঝতে পেরেছি, আপনি নিশ্চিন্তে থাকুন। বলেই ড্রাইভার মুচকি হেসে ফোন রেখে দিল। আয়ান ও মায়েরা মুভি দেখছে, তাই ওরা জানে না ড্রাইভারের সাথে আয়াজের কি কথোপকথন হয়েছে। তাই ড্রাইভার চুপচাপ আয়ানের জন্য অপেক্ষা করতে লাগলো। রোদেলা শুকনো ঢোক গিলছে বারবার, তারপর সাহস করে বলল, মিথ্যে কথা বললেন কেন? আপনি তো বাসায় আছেন। আয়াজ কিছুক্ষণ রোদেলার দিকে তাকে হালকা একটু ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, বাবার বাসর রাতে ছেলে পাশের রুমে। ব্যাপারটা একটু কেমন দুষ্টু মিষ্টু দেখে না, তাই ছেলেকে আজকে আশাতে কাটকালাম। এরপর আর সমস্যা হবে না। ফার্স্ট টাইম বলে কথা। অবশ্য আমার রুমটা সাউন্ড প্রুফ। যখন রুমটা বানিয়েছিলাম তখন চিন্তা করেছিলাম বাইরের শব্দ যেন ভেতরে না আসে, কিন্তু দেখলাম আজকে অন্য কাজে লাগবে। আজকে ভেতরের শব্দ যেন বাইরে না যায়, সেই জন্য রুমটা লাগবে। বলেই রোদেলার আরেকটু কাছে ঝুঁকে এসে বলল, ভয় পাচ্ছ কেন সোনা? আমি তোমার মুনতাসির সাহেব, তোমার একমাত্র স্বামী। আমি মনে হয় দুনিয়ার প্রথম স্বামী যার স্ত্রীকে প্রমাণ দিতে হবে যে সে অসুস্থ নয়, তার ইন্টারেস্ট আছে শুধু তার স্ত্রীর প্রতি আছে। তুমি রেডি তো? আমি কিন্তু প্রমাণ দেওয়ার জন্য রেডি। বলেই রোদেলার দিকে তাকে মুচকি হাসলো আয়াজ। আয়াজের কথাগুলো শুনে ভয় পেয়ে গেল রোদেলা। শুকনো ঢোক গিলছে বারবার, কেঁপে উঠছে রোদেলার অন্তরাত্মা। একটু একটু করে পিছাতে পিছাতে খাটের সাথে যে বাড়ি খেলো। আহ করে উঠল রোদেলা। আয়াজ এক দৃষ্টিতে ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে রোদেলার দিকে। আয়াজ দেখছে রোদেলার কাঁপাকাঁপি। আয়াজ হাত বাড়িয়ে রোদেলাকে ছুতে যাবে, তার আগে রোদেলা খাট থেকে নেমে দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো। কিন্তু বিধিবাম দরজা কোনোভাবেই খুলতে পারছে না। খুলবে কিভাবে? একটু আগে আয়াজ নিজ হাতে দরজার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। এত শয়তান চরিত্রহীন লোকটা বলেছিল যে যেদিন রোদেলাকে পাবে সেদিন লক চেঞ্জ করে দিবে। আজকে সেই দিন। রোদেলার ভাগ্য খারাপ। আয়াজ মুচকি হাসতে হাসতে রোদেলার দিকে একটু একটু করে এগিয়ে আসলো। রোদেলা আয়াজকে এগোতে দেখে দরজার দিকে একটু একটু করে চাপতে লাগলো আর বলতে লাগলো, খবরদার আমার দিকে আসবেন না, চরিত্রহীন অসভ্য। তারপর আয়াজ হঠাৎ রোদেলার হাত ধরে বুকের মধ্যে রোদেলার মাথা চেপে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আজকে তুমি ছুটতে পারবে না সোনা আমার। আজকে তোমার যাওয়ার সব পথ বন্ধ বলে। বলেই রোদেলাকে কোলে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো আয়াজ। রোদেলা ছুটার জন্য ছটফট করতে লাগলো। আয়াজ বিছানার কাছে এসে রোদেলাকে বিছানায় আবারও ছুঁড়ে মারলো, কিন্তু আস্তে যেন ব্যথা না পায়। তারপর এক হাত দিয়ে রোদেলার এক পা ধরে টেনে কাছে এনে আরেক হাত দিয়ে আয়াজের শার্টের বোতাম খুলতে লাগলো। রোদেলা আয়াজের শার্ট খোলার দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো। গলাটা শুকিয়ে আসছে বারবার, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। একটু পর পর শুকনো ঢোক গেলছে আর মনে মনে মায়েরাকে দোষ দিচ্ছে। শার্ট খোলা হয়ে গেলে আয়াজ শার্টটা দূরে কোথাও ছুঁড়ে মারলো। তারপর হাত দিয়ে রোদেলার পা ধরে টেনে কাছে নিয়ে এসে রোদেলার ঠোঁটে ঠোঁট পিলিয়ে চুম্বন করতে লাগলো। ধীরে ধীরে চুম্বন গাঢ় থেকে গাঢ় হতে লাগলো। গভীরভাবে রোদেলাকে ছুঁয়ে দিতে লাগলো আয়াজ। আজ আর আয়াজের যেন নিজের মধ্যে নেই। রোদেলাকে সম্পূর্ণ নিজের করে পাবার আকাঙ্ক্ষা আয়াজের ভিতরেও জাগ্রত হয়েছে। আয়াজ হাতের আজলে রোদেলার মুখটি নিয়ে গভীর চুম্বনে লিপ্ত হলো। রোদেলা যেন নিজের মধ্যে নেই, ছটফট করছে রোদেলা আয়াজের চুম্বনে পিষ্ট হয়ে। ধীরে ধীরে রোদেলাকে ছেড়ে দিল আয়াজ। রোদেলা জোরে জোরে শ্বাস নিচ্ছে, ছটফট করছে। আয়াজ রোদেলার শাড়ির আঁচলে হাত দিলে রোদেলা হাত খপ করে ধরে ফেললো। আয়াজ হাঁটু ভেঙে বসে রোদেলার পায়ে চুমু খেয়ে পড়ল। প্লিজ আমাকে না করো না সোনা, আমি মরে যাচ্ছি। আজকে না করো না প্লিজ। বলেই আবার রোদেলার পায়ে চুমু খেতে লাগলো আয়াজ। আয়াজের ফোনে কেউ কল দিয়ে যাতে ডিস্টার্ব করতে না পারে, তাই আয়াজ মোবাইলটা সাইলেন্ট করে রুমের কোনো এক কোণায় ফেলে রেখেছে, যাতে আয়াজ নিজে বুঝতে না পারে তার কোনো কল এসেছে। এদিকে শিপ্রা আয়াজকে বারবার কল দিয়ে ফোনে না পেয়ে ফোন লাগালো আয়ানকে।
শিপ্রার কল পেয়ে আয়ান বুঝতে পারলো রোদেলার জন্য ফোন করেছে, তাই ফোন রিসিভ করে এমন একটা ভাব করলো যেন ও কিছুই বুঝতে পারেনি কেন ফোন করেছে। কল রিসিভ করার সাথে সাথে শিপ্রা বলে উঠল, আয়ান ভালো আছো? রোদেলা তোমার সাথে আছে? একটু ফোনটা দেওয়া যাবে? রোদেলার ফোনে ট্রাই করছে, ঢুকছে না। ঝড় বৃষ্টির রাত, টেনশন হচ্ছে। আয়ান কোনো কিছু না ভেবে গড়গড়িয়ে কিছু মিথ্যা উগড়ে দিল, বলল, হ্যাঁ আমার সাথে আছে। আমরা থিয়েটারে বসে মুভি দেখছি, নেটওয়ার্কের খুব সমস্যা, কথা শোনা যাচ্ছে না। বের হয়ে ফোন দিলে চলবে? শিপ্রা আয়নের কথা শুনে আশ্বস্ত হলো। যাক, একটা নির্দিষ্ট জায়গায় আছে, রাস্তায় নেই, যে ঝড় বৃষ্টির দিন, তাই বলল। না না, মুভি দেখো, মুভি শেষ হলে তারপর বের হয়ে ফোন দিও আমাকে, কেমন? বলেই ফোন রেখে দিল শিপ্রা। ফোন রেখে সাথে সাথে আয়ান মাথা ঘুরিয়ে তাকালো মায়রার দিকে, তারপর বলল, বাসায় কি বলে বের হয়েছিল? মায়রা থতমত খেয়ে বলল, রোদেলা বাসায় বলেছে আমরা সবাই মিলে মুভি দেখব, তাই তোমার কাছে জিজ্ঞেস করেছে রোদেলা তোমার কাছে আছে কিনা। যাক, 10টা 11টা পর্যন্ত ঝামেলাটা মিটমাট, কিন্তু এরপর কথা বলিয়ে দিতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। মনে মনে ভাবলো আয়ান। এদিকে রোদেলার পায়ে ধরে অস্থিরভাবে চুমু খাচ্ছে আয়াজ। রোদেলার নাজেহাল অবস্থা, ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না, সারা দেহ যেন অবশ হয়ে আসছে। আয়াজ পা ছেড়ে বা ধীরে ধীরে এগুলো রোদেলার মুখের দিকে। রোদেলার চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিয়ে ঠোঁটে মুখে কপালে ধীরে ধীরে চুম্বন করতে লাগলো আয়াজ। তারপর ধীরে ধীরে গলা বেয়ে নেমে এলো বুকের দিকে, ছোট ছোট চুমু খেতে লাগলো গলার এদিকে ওদিকে। এক টানে আঁচলটা সরিয়ে দিল রোদেলার বুক থেকে। রোদেলা আড়াআড়ি করে হাত বুকের উপর হাত রাখতে আয়াজ হাত দুটো ধরে উপরের দিকে চাপ দিয়ে ধরল। প্লিজ এত ছটফট করো না শোনা, আজকের দিনটা অন্তত একটু শান্ত থাকো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আয়াজ। তারপর কানের লতিতে এখানে ওখানে ধীরে ধীরে চুমু খেতে লাগলো আয়াজ। অন্য হাতটি রোদেলার বুকের উপর ব্লাউজের হুক খুলতে রাখতে রোদেলা বলে উঠল, ছি ছি, কি করছেন? ছাড়ুন, অশুভ চরিত্রহীন লোক। বলেই রোদেলা মোচড়ামুচড়ি শুরু করে দিল আয়াজের হাত থেকে ছোটার জন্যে। এবার আয়াজ ঘোর লাগা কণ্ঠে বলল, আজকে আমাকে অসভ্য চরিত্রহীন হতে দাও, এরপর থেকে ভালো হয়ে যাবো শোনা। আর না করো না শোনা প্লিজ, আমি মরে যাচ্ছি ভিতরে ভিতরে। বলেই নিজের কাজে মনোযোগ দিল আয়াজ। আয়াজের হাতের অবাধ বিচরণ বাড়তে লাগলো। ধীরে ধীরে হাত গিয়ে ঠেকলো রোদেলার কোমরের কাছে শাড়ির কুচি বরাবর। এক টানে রোদেলার কোমর থেকে শাড়ির কুচি খুলে ফেললো আয়াজ। রোদেলা চিৎকার দিয়ে উঠল। আয়াজ রোদেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যত ইচ্ছা চিৎকার করো, যত ইচ্ছা ছোটার জন্য মোচড়ামুচড়ি করো, আজকে তুমি ছুটতে পারবে না রোদেলা। প্লিজ শোনা, আজকের দিনটা একটু সহ্য করো, তারপর সব ঠিক হয়ে যাবে। বলেই রোদেলাতে মত্ত হলো আয়াজ। বাইরে কালো আকাশে বিজলি ঝলকাচ্ছে। ঘূর্ণি বাতাস জানালার কাছে আঘাত করছে বারবার। শহরের সমস্ত শব্দ যেন থেমে গেছে, শুধু ঝড়ের গর্জন আর একটানা বৃষ্টির শব্দ। আয়াজ চোখ তুলে তাকালো রোদেলার দিকে, যেন নীরবে সম্মতি চাইছে রোদেলার কাছ থেকে। রোদেলা তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট যেন সম্মতি দিয়ে দিয়েছে। তারপর আয়াজ তাকিয়ে রইল রোদেলার দিকে এক দৃষ্টিতে। কিছুক্ষণ পর রোদেলা চোখ নামিয়ে নিল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে রোদেলা। আয়াজ দেখছে রোদেলার বুকের ওঠানামা। আয়াজের উন্মাদনা বেড়ে গেল কয়েক গুণ। আয়াজ উন্মাদের মতো মত্ত হলো রোদেলার ঠোঁটে। বাড়তে থাকলো হাতের অবাধ বিচরণ। বাইরে কালবৈশাখী ঝড় সবকিছু ভেঙে চুরে শান্ত হয়ে থেমে গেলেও আয়াজের ভিতর ঝড় থামার নাম নেই। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আয়াজের উন্মাদনা। বাহিরে ঝড় থেমে গেলেও ভেতরে ঝড় থামলো দীর্ঘ সময় পর। রোদেলাকে ভেঙে চুরে শান্ত করে থামলো আয়াজের ভিতরের ঝড়। গুটিসুটি হয়ে শুয়ে আছে রোদেলা। ব্যথায় যন্ত্রণায় যেন জর্জরিত হয়ে আছে মেয়েটি। মুখে কোনো রা শব্দ নেই। শরীরের উপর একটা পাতলা চাদর দিয়ে ঢেকে শুয়ে আছে রোদেলা। প্রায় 1 ঘন্টা হলো ঘুমাচ্ছে। ডিভানে বসে আছে আয়াজ, শুধু একটা ট্রাউজার পরা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলার সারা শরীরে দৃষ্টি বুলালো আয়াজ। সারা শরীরে ভালোবাসার ছোট বড় কত ক্ষত চিহ্ন, কিন্তু আয়াজের বিন্দুমাত্র আফসোস নেই, বরং এভাবে রোদেলাকে দেখতে ভালো লাগছে আয়াজের। রোদেলাকে দেখে আয়াজের মনে পড়ছে ঘণ্টাখানেক আগে রোদেলার করা চিৎকার, আহাজারি গোঙানির শব্দ। পুরো নিস্তব্ধ ঘরে শুধুমাত্র শোনা যাচ্ছিল রোদেলার যন্ত্রণা ও ব্যথা মিশ্রিত সুখকর শব্দ, যা আয়াজকে আরো উন্মাদ করে তুলছিল। 1 ঘন্টা ধরে রোদেলা ঘুমালেও 1 ঘন্টা ধরেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে আয়াজ। রোদেলা নিভু নিভু দৃষ্টিতে সামনের দিকে তাকালো। চোখ খুলতে দেখলো আয়াজ সামনে ডিভানে বসা। শুকনো ঢোক গিলল রোদেলা। এমন করে তাকিয়ে আছে কেন মুনতাসির সাহেব? ভাবতে ভাবতে ঘণ্টাখানেক আগের আয়াজের করা পাগলামিগুলো মনে পড়ে গেল রোদেলার। কি ধরনের পাগলামি না করছিল আয়াজ! কেউ তাকে দেখলে বুঝতে পারবে না তার ভিতরে এই ধরনের পাগলামি, এই ধরনের উন্মাদনা থাকতে পারে। এইসব চিন্তা ভাবনার মাঝে রোদেলা দেখলো আয়াজ দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে হেঁটে তার কাছে আসছে। রোদেলার কাছে এসেই হালকা ঝুঁকে রোদেলার দিকে তাকিয়ে বলল, কয়টা পর্যন্ত ঘুমিয়েছো? কয়টা বাজে জানো?
রোদেলা জানে না, তাই শুকনো ঢোক গিলল, জিভ দিয়ে বারবার ঠোঁট ভিজালো, তারপর কাপা কাপা কণ্ঠে বলল। কয়টা বাজে? আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। মাত্র 9:30 বাজে। আর একবার প্রমাণ দিই প্লিজ শোনা। প্রমাণ দিয়ে আমার মন ভরেনি, আমি আবার প্রমাণ দিতে চাই। তুমি নিশ্চয়ই কনভিন্স নও। এবার 100% প্রুফ দিয়ে দেবো। আমার শুধু তোমার উপরেই ইন্টারেস্ট। বলেই আবারও রোদেলাতে মত্ত হলো আয়াজ। রোদেলা কিছু বলার সুযোগ পেল না, তার আগে ঠোঁট জোরে দখল হয়ে গেল রোদেলার। বাঁচার জন্য ছুটাছুটি করেও পেরে উঠল না রোদেলা। বাধ্য হয়ে নিজেকে সমর্পণ করতেই হলো তার মুনতাসির সাহেবের কাছে। ঘরে কোনো এক কোণ থেকে মোবাইলের অ্যালার্ম বাজার শব্দ হচ্ছে। 10:30টায় অ্যালার্ম সেট করে রেখেছিল আয়াজ। 10:30টায় আয়নের সাথে জরুরি কথা বলবে, কারণ মুভি শেষ করে তখনই বের হবে ওরা। অ্যালার্ম বাজার শব্দে রোদেলা হকচকিয়ে চোখ মেলে তাকালো। চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো আয়াজের বুকে। আয়াজের বুকের সাথে লেপটে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়েছিল রোদেলা। চোখ খুলে হালকা করে উপরের দিকে তাকিয়ে দেখলো আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা লজ্জায় আয়াজের বুকে মুখ গুজে দিল। আয়াজ দুষ্টু হেসে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। হয়েছে নাকি আর প্রমাণ চাও? রোদেলা লজ্জায় মরি অবস্থা বলল। ছি, অসভ্য চরিত্রহীন লোক, ছাড়ুন আমায়। বলেই উঠতে যাবে, হঠাৎ খেয়াল হলো রোদেলার ওর গায়ে কোনো কাপড় নেই। আবার আয়াজের বুকের মধ্যে লেপটে রইল। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। কি হলো, ওঠো। বলেই উঠতে লাগলো আয়াজ। রোদেলা আয়াজকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আটকে ফেললো, বলল। না না, এখন উঠবেন না, খবরদার। আপনি উঠলে খবর আছে। আয়াজ জানে রোদেলা কেন এই কথা বলছে, তাও রোদেলাকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য বলল। না না, আমার উঠতে হবে, মোবাইলে অ্যালার্ম বাজছে, দেখো না। বলেই উঠতে যাবে, রোদেলা আবারও আয়াজকে জড়িয়ে ধরলো। আয়াজ এবার রোদেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। এভাবে যদি সারাক্ষণ তুমি আমার গায়ের সাথে লিপ্টে থাকো, আমার কিন্তু আবারও কিছু কিছু হবে। তখন কিন্তু আমাকে অসভ্য চরিত্রহীন বলে দোষ দিতে পারবে না তুমি। রোদেলা পড়েছে মহা বিপদে। না পারছে মুনতাসির সাহেবের কথার উত্তর দিতে, না পারছে মুখ তুলে তাকিয়ে বলতে যে ঠিক আছে, আমি এক্ষুনি উঠে যাচ্ছি। গায়ে যে কিছু নেই, এই লজ্জা নিবারণ করবে কিভাবে? রোদেলা কোনো মতে আয়াজের বুকে আঁকিবুকি করতে করতে বলল। আমার ড্রেস এনে দিন না প্লিজ। এনে দিবেন না? আয়াজ রোদেলার লজ্জারাঙা মুখ দেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। আমার যে তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না সোনা। শুধু এখন এই মধ্যে কেন, সারা জীবন সারাক্ষণ তুমি আমার বুকের সাথে এভাবে লিপ্টে থাকতে পারবে, আমি কিচ্ছু মনে করবো না। রোদেলা রাগে গজগজ করতে করতে মুনতাসির সাহেবের দিকে তাকালো, তারপর বলল। কিসের প্রুফ, কিসের শর্ত? আয়াজ ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ঝুলিয়ে বলল। আর একবার পুরুপ দেব, তারপর কাপড় দিব। বলো, শর্তে রাজি? রাগের চোটে কথাগুলো বলল রোদেলা। আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে বলল। আমার যে ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এই প্রুফ প্রথমবার দিয়েছে। আমার যে তোমার উপর ইন্টারেস্ট, এই প্রুফ দ্বিতীয়বার দিয়েছে। কিন্তু আমি যে বুড়ো বা অসুস্থ না, এই প্রুফ দেওয়া হয়নি। কী যেন বলেছিলে? আমার বয়স হয়ে গেছে, আমি শারীরিকভাবে অসুস্থ, এই প্রুফটা এখন দেওয়ার বাকি ছিল। বলো রাজি? ছাড়ুন আমায়, অশুভ চরিত্রহীন লোক। মেরে ফেলবেন নাকি আমায়? রোদেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। স্বামী আদর্শ করলে যদি বউ মরে যেত, তাহলে পৃথিবীর সব বউ মরে যেত। তোমার তো আরো গর্ব করা উচিত, তোমার স্বামী তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, বারবার প্রমাণ দিতে চাচ্ছে। বলেই রোদেলার উপর ঝুঁকে এসে রোদেলার ঠোঁটে মত্ত হলো আয়াজ। রোদেলা ছোটার জন্যে ছোটাছুটি করছে, ওইদিকে মোবাইল সমান তালে অ্যালার্ম বেজে চলেছে। আয়াজ বাধ্য হয়ে রোদেলার ঠোঁট ছাড়লো, ছেড়ে বলল আসছি। আয়াজ গায়ে চাদরটা রোদেলাকে সুন্দর করে জড়িয়ে দিয়ে উঠে পড়লো। আয়াজ একটা ট্রাউজার পরা ছিল, তাও ওর কোনো সমস্যা নেই। রোদেলা ভেবাচাকা খেয়ে গেল, তাহলেও এতক্ষণ কেন শুয়েছিল? ওনাকে উঠিয়ে দিলেই তো পারত। মনে মনে অসভ্য চরিত্রহীন বলে গালি দিতে লাগলো রোদেলা। নিজে ঠিকই কাপড় চোপড় পরে আছে, রোদেলার গায়ে কেন কিছু নেই। আয়াজ ফোনটা হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করলো, তারপর ফোন লাগালো আয়ানকে। আয়ান খুলে বলল শিপ্রার সাথে কথোপকথন। আয়াজ 2 মিনিট ভাবলো, তারপর বলল। তুমি গাড়ি নিয়ে বাড়ি চলে এসো, ওই বাড়িতে যেতে হবে না আজ, আমরা বাড়িতে চলে এসেছি। আর মায়েরাকে একটু ফোনটা দাও। আয়ান মায়রার হাতে ফোনটা ধরিয়ে দিতেই আয়াজ বলা শুরু করলো। মায়েরা শিপ্রান্ডিকে ফোন দেবে, ফোন দিয়ে বলবে রোদেলা তোমার সাথে আছে, ঝড় বৃষ্টির দিন, তাই রোদেলাকে একা গাড়ি করে বাড়িতে পাঠায়নি। ওকে? আয়ান ওদের বাড়িতে চলে গেছে, রোদেলার তুমি তোমাদের বাড়িতে গিয়েছো। রোদেলা সকালে একবারে নাস্তা করে ফিরবে, কেমন? মায়রা হ্যাঁ সূচক মাথা নাড়লো, তারপর ভাবতে লাগলো কি ব্যাপার, রোদেলার সাথে না জানি কি হয়েছে। আল্লাহ জানে আগামীকাল ওর জন্য কি অপেক্ষা করছে। রোদেলার না জানি কি অবস্থা করে ওর। তারপর চুপচাপ ফোনটি আয়ানের হাতে ধরিয়ে দিল। আয়ান ও আয়াজের কথা শেষ হতেই আয়াজ ফোন কাটলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো রোদেলার কাছে, বলল। কয়টা বাজে জানো? 10টা 40। গুড গার্ল, এখন তাড়াতাড়ি ওঠো,
ওয়াশরুমে চলো, ফ্রেশ হয়ে আয়না আসার আগে ডিনার করতে হবে, ওষুধ খেয়ে নিতে হবে। বলেই চাদর সরতে যাবে রোদেলা চিৎকার করে উঠল। না আপনি না আপনি রুম থেকে বেরোন, আমি একা একা ওয়াশরুমে যাব। আয়াজ দুটি কুচকে তাকালো রোদেলার দিকে। এই মেয়ে নাকি একা একা ওয়াশরুমে যাবে, উঠে ঠিকমতো দাঁড়াতে পারবে কিনা তার সন্দেহ আছে। তাই আয়াজ ঝুঁকে বলল, একা উঠে যেতে পারবো না শোনা, তেরামি করো না। আর এখন লজ্জা পাচ্ছে কেন? যা যা দেখে সব কিছু দেখে নিয়েছি। আর শোনো, জন্মের পর থেকেই দেখেছি, নতুন কিছুই নেই। বলেই চোখ টিপলো আয়াজ। তারপর চাদর দিয়ে রোদেলাকে ভালো করে ঢেকে নিজের কোলে উঠিয়ে নিল আয়াজ। রোদেলা ছোটার জন্য ছটফট করতে লাগলো, বলল, আমি একাই যেতে পারবো, ছাড়ুন আমায়। আয়াজ কি মনে করে যেন রোদেলাকে নিচে নামিয়ে দিল। রোদেলা ব্যথায় কুকড়ে চিৎকার করে উঠল আ করে। দেখেছো কেন না করেছিলাম? কারণ আমি জানি এরকমই হবে। বলেই আবারও রোদেলাকে আস্তে করে কোলে তুলে নিয়ে আয়াজ। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তৃতীয় প্রমাণটা কোথায় হবে শোনা? ওয়াশরুমে, বাথটবে নাকি শাওয়ার নিচে দাঁড়িয়ে? কোনটা? বলেই রোদেলার কানে চুমু খেলো আয়াজ। রোদেলার মনে হয় লজ্জায় কান দিয়ে ধোয়া বের হওয়া শুরু হলো। জোরে জোরে পড়ল, আমাকে ছাড়ুন, আমি যাব না ওয়াশরুমে। আয়াজ রোদেলাকে ওয়াশরুমে নিতে নিতে শব্দ করে হাসতে লাগলো আর বলতে লাগলো, আমার বোকার রোদেলা শোনা, নিজে নিজে হিংসার গুহায় ঢুকে পড়েছো। এখন কি হবে তোমার বলো? রোদেলাকে নিয়ে ওয়াশরুমে দাঁড় করালো আয়াজ। তারপর বলল, গোসল করে। আয়নায় নিজের শরীর দেখে অবাক হয়ে গেল রোদেলা। জায়গায় জায়গায় লালচে, কোথাও নীল ক্ষত চিহ্ন। রোদেলা তাকালো আয়াজের দিকে, রাগে ক্ষোভে বলল, কি করছেন এগুলো? এগুলো মানুষ করে, রাক্ষস কোথাকার। বলেই বলল, বের হন, আমি এখন শাওয়ার নিব। আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার দিকে। এখানে ওখানে চোখ বুলে ক্ষত স্থানগুলো দেখছে আর মিটমিটিয়ে হাসছে। তারপর কানের কাছে মুখ এনে বলল, কোথাও যাব না, আমার সামনে শাওয়ার নেবে। আর না হলে এখানে তৃতীয়বার প্রুফ দেব যে আমি অসুস্থ নই। আয়াজের হুমকি ভরা কথাগুলো শুনে রোদেলা শুকনো ঢোক গিলল। তারপর বলল, আপনার কি একটু লজ্জা শরম কিছুই নেই? আপনার সামনে আমি কিভাবে গোসল করবো? এখনই বের হন, আমি গোসল করব। এখানে লজ্জা শর্মের কি আছে? আর তাছাড়া এমন কি আছে তোমার যা আমি কাল দেখিনি? ইনফ্যাক্ট ছেলেবেলা থেকেই দেখেছি, খুব একটা পরিবর্তন হয়নি। আগেও যা ছিল এখন ওইটা। কথাগুলো শুনে মনে হলো রোদেলার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। বলল, নির্লজ্জ ঠোঁটকাটা লোক, কি বলতে চাইছেন আপনি? ছোটবেলা যা ছিলেন এখনো তাই? হ্যাঁ, কোনো চেঞ্জ নেই আপনার? আপনার চোখে সমস্যা আছে, ভালো করে দেখুন। আয়াজ ঘোর লাগা কণ্ঠে রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল, কীভাবে দেখবো? ডেকে রাখলে খোলো, তারপর দেখছি। ইনফ্যাক্ট গতকাল অন্ধকার ছিল, ভালোভাবে দেখতে পারিনি। চেক করে আগের মতোই আছে নাকি একটু বড় হয়েছে। রাগে রোদেলা কিছু একটা বলবে তার আগেই আয়াজ শাওয়ার অন করে দিল। পানি পড়তেই রোদেলা চিৎকার করে আয়াজকে জড়িয়ে ধরলো। আয়াজ আস্তে আস্তে চাদরটা খুলে ফেলে দিয়ে জড়িয়ে ধরে দুজন গোসল করতে লাগলো। পানি পড়তে যেন জ্বলে যাচ্ছে রোদেলার লজ্জায় আয়াজের বুকে গুটিসুটি মেরে লেপটে দাঁড়িয়ে রইল। আয়াজ ধীরে ধীরে হাত দিয়ে ডলে ডলে রোদেলাকে গোসল করাতে লাগলো আর আয়াজের দেওয়া সদ্য ক্ষতস্থানগুলোতে ছোট ছোট করে চুমু এঁকে দিতে লাগলো। তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, এটি আমার তোমাকে দেওয়ার ভালোবাসার প্রথম উপহার, তবে শেষ নয়, প্রমিস করছি। এরকম অগণিত উপহার সারা শরীরে তুমি সারা জীবন পাবে। বলেই রোদেলা থুতনিতে একটা কামড় লাগিয়ে দিল। রোদেলা ব্যথায় কুকিয়ে উঠল এবং আ করে শব্দ করলো। রাক্ষস আপনি, এভাবে কেউ কামড় দেয়? আর তুমি আমার খামচা শরীরে কি অবস্থা করে? কেউ দেখলে বলবে জঙ্গলি বিড়ালের সাথে যুদ্ধ করে আহত হয়েছে আমি। বলেই ঘুরে দেখালো আয়াজ। রোদেলা থতমত খেয়ে গেল। আয়াজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এরকম শব্দ করে আমার উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছ তুমি। তুমি কি তৃতীয়বার প্রমাণ চেয়েছো কিছু একটা? তুমি তো জানো আমার দেওয়া শরীর তুমি কিছু চাইলে আমি না করতে পারি না, বরং একবার চাইলে 3 বার 4 বার করে দিতে পারি আমি। সারাক্ষণ শুধু এই নোংরা চরিত্রহীন মার্কা কথাবার্তা। আপনার কি লজ্জা লাগে না? হাঁটুর বয়সে একটা মেয়ের সাথে এইসব এমন কথাবার্তা বলেন আপনি? দেখ, হাটের বসে মেয়েদের লজ্জার শরম কোথায় ছিল যখন প্রাপ্তবয়স্ক একটা লোককে ভালোবাসি ভালোবাসি বলে পিছনে পিছনে ঘুরতো, ইমপ্রেস করার চেষ্টা করতো। এতটাই ইমপ্রেস করেছো যে এখন সেই লোক তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না, সারাক্ষণ তোমার সাথে লেপ্টে থাকতে চায় আর নির্লজ্জ মার্কায় কথাবার্তা বলতে চায়। তারপর হঠাৎ আয়াজ রোদেলাকে জড়িয়ে ধরে গালে ঠোঁটে মাথায় চুমু এঁকে বলল, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি সোনা। তোমাকে আমি এত ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে লেপ্টে থাকতে চাই আমি। তোমার নামে আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস লিখে দিতে চাই। এভাবে সারা জীবন তোমাকে বুকে নিয়ে আমি আমার জীবনের বাকি পথটুকু পাড়ি দিতে চাই।
থাকবে না তুমি আমার সাথে শোনা? বলতে বলতে আয়াজ রোদেলার ওষ্ঠজোড়া দখল করে নিল, শুষে নিতে লাগলো রোদেলার সর্বস্ব। রোদেলা দু হাতে জড়িয়ে নিল তার মুনতাসির সাহেবকে, মিশে গেল সম্পূর্ণ আয়াজের বুকে। দীর্ঘ সময় চুম্বনের পর আয়াজ ছাড়ল রোদেলাকে। রোদেলার নাজেহাল অবস্থা। আয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল রোদেলার দিকে। রোদেলা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে বুকের ওঠানামা দেখছে, আর আয়াজের ভিতর অস্থিরতা যেন ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে থেকে ঘোর লাগা কণ্ঠে বলল, ক্যান ইউ প্লিজ সারেন্ডার ইউর সেলফ টু মি ওয়ান মোর টাইম প্লিজ? রোদেলা ভয় পেয়ে গেল, বারবার শুকনো ওষ্ঠ জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল। না প্লিজ, এখন না। এদিকে আয়ান বাড়ির দরজা পর্যন্ত চলে আসছে। গাড়ি থেকে নেমে দরজা পর্যন্ত যেতে যেতে হাতে ফোন নিয়ে ফোন ডায়াল করলো আয়াজকে। আয়াজ ফোন ধরছে না, দরজা ভেতর থেকে লক, পাসওয়ার্ড দিয়েও খুলছে না। তাই আয়ান দাঁড়িয়ে আবারও ফোন ডায়াল করতে লাগলো। ওদিকে ওয়াশরুমের ভেতর রোদেলার বিধ্বস্ত অবস্থা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রোদেলা। আয়াজেরও যেন বুক ধরফর করে উঠছে। ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল, আই এম সরি সোনা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কষ্ট হচ্ছে খুব। বলেই রোদেলার মাথা বুকে চেপে ধরে কপালে চুমু খেতে লাগলো আয়াজ। নিঃশ্বাস নিতে পারছে না রোদেলা, দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। এমন সময় ফোন রিং কানে এলো আয়াজের। আয়াজ 5 মিনিটের মধ্যে শাওয়ার শেষ করে কোমরে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। রোদেলাকে বলে গেল সুন্দর করে গোসল করতে। ফোন ধরেই দেখলো আয়ানের 2টি মিসড কল। সাথে সাথেই কল করে বলল, হ্যাঁ আয়ন বাবা, কোথায় তুমি? মাত্রই আসলাম পাপ্পা, দরজা খুলছে না, পাসওয়ার্ড বলো। আয়াজ পাসওয়ার্ড বলল, তারপর ফোন কেটে রোদেলাকে নক করলো। গোসল শেষ রোদেলা। দরজা খুলে বের হতে আয়াজ রোদেলাকে কোলে তুলে নিল। তারপর চুলগুলো মুছে দিতে দিতে বলল, আমি খাবার এনেছি, ওষুধ খেয়ে ঘুমাবে, ব্যথা কমে যাবে। বাসায় যাব না? না, সবাই জানে তুমি মায়ের বাসায়, বৃষ্টির জন্য বাসায় যেতে পারো নি। বলেই চুল ছেড়ে হাঁটু ভেঙে বসলো আয়াজ। হাত দিয়ে রোদেলার এলোমেলো চুলগুলো ঠিক করে কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু খেলো। তারপর ধীরে ধীরে বলল, আই এম সরি সোনা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বেশি কষ্ট হচ্ছে, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। বলেই রোদেলাকে জড়িয়ে ধরলো। আয়াজ রুম থেকে বের হয়ে সোজা গেল আয়ানের রুমে। দেখলো আয়ান মাত্র এসেছে। আয়ানকে দেখে বলল, হোয়াটসঅ্যাপ, কেমন দেখলে মুভি? ভালো হয়েছে। মা কোথায়? প্রশ্নটি করে একটু সংকোচ বোধ হলো আয়ানের। আয়াজেরও যেন কেমন আজ একটু সংকোচ কাজ করছে। বলল, মা রুমে এসে আসছে একটু পরেই, রাতে ডিনার সবাই একসাথে করবো, তুমি ফিরে এসো, আমি আসছি। এই কথা বলে আয়াজ কোনো মতে আয়ানের রুম থেকে বের হয়ে চলে গেল বাহিরে। আয়াজ ঘড়ি ধরে ফিরল ঠিক 15 মিনিট পর। ফার্মেসিতে গিয়েছিল, কিছু প্রয়োজনীয় ওষুধ নিয়ে এসেছে। যেহেতু আয়াজ সবসময় বাড়িতে থাকে না, তাই এই ধরনের ওষুধ ওর কাছে থাকার কথা নয়। আয়াজ সরাসরি ঢুকলো নিজের বেডরুমে। দেখলো রোদেলা চুপচাপ গুটিসুটি মেরে খাটে বসে আছে। ওষুধগুলো টেবিলে রেখে রোদেলার কাছে এসে বলল, চলো শোনা, নিচে সবাই মিলে আজকে ডিনার করবো, তোমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। ডিনার করে তারপর তুমি সব ওষুধগুলো খেয়ে শুয়ে পড়বে, সকাল হলে দেখবে একদম ঠিক হয়ে যাবে, সব ব্যথা সরে যাবে। আয়ান এসেছে? কখন এসেছে ও? আচ্ছা ঠিক আছে, চলুন নিচে চল। আয়াজ ধীরে ধীরে রোদেলার হাত ধরে খাট থেকে নামতে সাহায্য করলো। তারপর বলল, আমার সাথে চলো, আমি সিঁড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। বলেই হাঁটবে। এমন সময় চোখ পড়লো রোদেলার উপর। রোদেলার গলায়, বুকে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষত দেখা যাচ্ছে আয়াজের দেয়া। আয়াজ দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। তারপর কিছু একটা ভেবে রোদেলার ব্যাগে হাত দিল। রোদেলার ব্যাগে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল, ছোট্ট একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা এনে সাথে সাথে হাত দিয়ে রোদেলার এখানে ওখানে লাগাতে লাগলো। কি করছেন? কলঙ্কের দাগ ডাকছে, নিচে আমার ছেলে আছে, আমাকে দেখতে যদি অনেক শান্তশিষ্ট লাগছে, নিজের উপর গর্ব হচ্ছে, স্ত্রীর কাছে পুরুষত্বের প্রমাণ দিতে পেরেছি। কিন্তু ছেলে দেখলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, আমরা দুজনের লজ্জায় পড়ে যাব, সাথে আয়ানো। তাই ঢেকে দিচ্ছি তোমার এই সুন্দর কলঙ্কের দাগ। এই দাগ রাতভর শুধু আমি দেখবো, এই দাগ দেখার ওদিকে শুধুই আমার। কথাগুলো শুনে রোদেলা লজ্জায় লাল নীল হয়ে গেল। তারপর আয়াজের দিকে তাকিয়ে বলল, আপনার কি মুখে কিছু আটকায় না? এতই নির্লজ্জ আপনি? নির্লজ্জতার এখনো কিছুই দেখো না রোদেলা শোনা, সামনে আরো দেখবে। বলেই নিজের কাজে মনোযোগ দিল আয়াজ। একে একে সবগুলো ক্ষতস্থান ঢেকে দিয়ে রোদেলাকে ওড়না দিয়ে একটা সুন্দর করে পেঁচিয়ে দিয়ে বলল, এবার চলো। তারপর রোদেলার হাত ধরে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসলো আয়াজ। আয়ান না থাকলে আজ রোদেলাকে হেঁটে আসতে হতো না। আয়াজ নিজের কোলে করে নিয়ে আসতো তার ছোট্ট সোনা বউকে। কিন্তু কিছু করার নেই, যেহেতু আয়ান আছে তাই কষ্ট করে রোদেলার হেঁটে হেঁটে নিচে আসতে হলো। খাবার টেবিলে বসেছে 3 জন। আজ আয়ান নিজের হাতে সার্ভ করবে, রোদেলাকে উঠতে দিচ্ছে না। আয়ানকেও নিজের হাতে সার্ভ করছে আয়াজ। আজকে আমার এই দুই পৃথিবী, আমার দুই শান্তি জায়গাকে আমি নিজ হাতে খাওয়াতে চাই। তোমরা দুজন যখন আমার চোখের সামনে থাকো,
তখন মনে হয় আমার পৃথিবীতে আর বুঝি চাওয়া বা পাওয়ার কিছুই নেই। ওদেরকে ভালো দেখলেই আমার বুকের ভেতরটা কেমন শান্তি শান্তি লাগে জানো। এখন এসব কথা কেন বলছো পাপ্পা? আমাদেরও সব থেকে ভরসা, সব থেকে নিরাপদ এবং শান্তির জায়গা তুমি পাপ্পা। তুমি কাছে থাকলে আমাদেরও সব কিছু খুব ভালো লাগে। মনে হয় যেন আমাদেরও পৃথিবীতে আর না পাওয়া কিছু নেই। আবেগ ভরা কণ্ঠে কথাগুলো বলল আয়ান। রোদেলার চোখে কেন জানি পানি চলে আসলো। কি হয়েছে তোমাদের? খাওয়ার সময় এমন কথা বলছো কেন? আয়ন বাবা, চুপচাপ খাও। আর আপনি খাওয়ার সময় এই ধরনের কথা কেন বলছেন? ছলছল চোখে তাকিয়ে থেকে কথাগুলো বলল রোদেলা। আয়াজ দেখলো রোদেলার চোখে কোন বেয়ে পানি ঝরে পড়ছে। কেন যেন নিজের আবেগকে ধরে রাখতে পারলো না। আয়াজ উঠে গিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।